বিহারে ভোটার লিস্ট থেকে কি ৭৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে? বিহারে বিধানসভা ভোটের আগে তালিকা রিভিশনের কাজ শুরু করেছে কমিশন। কাজ শুরুর দিন ৭,৮৯,০০,০০০ ভোটার নিবন্ধিত ছিল, আর রিভিশনের পর ৭,৮ লক্ষ ভোটার নিবন্ধিত হয়েছেন। আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, বিহারে ভোটার লিস্ট থেকে কি তাহলে ৭৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে? মৈত্রেয়ীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কেন বিহার ভোটের আগে ৭৩ লক্ষ ভোটারের নাম বাদের আশঙ্কা? কমিশনের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, এই ৭৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা আসছে বেসিক একটা জায়গা থেকে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ চলছে বিহারে, সেই এসআইআর এ এখনো পর্যন্ত ২৪শে জুন ২০২৫ অর্থাৎ যেদিন থেকে এসআইআর শুরু হয়েছিল সেদিন ৭,৯০,০০,০০০ কাছাকাছি ভোটার বিহারে তালিকাভুক্ত ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত যখন এসআইআর প্রসেস প্রায় শেষের পথে, সেই সময় অবধি যখন এসআইআর প্রসেস শেষ হয়ে গিয়েছে তখনও পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৭,৮,৫৯,৬৭০ জন। অর্থাৎ এর মাঝখানে কমিশনের যেটা দাবি যে প্রায় ২৯,৬২,০০০ ভোটারের ফর্ম এখনো জমা পড়েনি, আর ৪৩,৯৩,০০০ ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি। রাউন্ড অ্যাবাউট করলে সংখ্যাটা এসে দাঁড়ায় প্রায় ৭৩ লক্ষের কাছাকাছি। এই ৭৩ লক্ষ ভোটারের নাম যাতে বাদ না পড়ে, যখন প্রাথমিক যে প্রাইমারি যে লিস্ট বেরোবে ১লা অগস্ট, যে সেই খসড়া ভোটার তালিকাতে প্রকাশ হবে, সেখান থেকে যাতে তাদের নাম বাদ না যায় সেটা সুনিশ্চিত করার জন্য ১২টি রাজনৈতিক যে দল রয়েছে বিহারে, সেই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে বলেছে কমিশন এবং তাদেরকে জানিয়েছে তাদের বিএলএ এবং কর্মীদের মারফত এই ভোটারদেরকে খুঁজে বার করতে এবং তাদেরকে ভোটার লিস্টের আওতায় নিয়ে আসার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি সেই পদক্ষেপ না ফলো করা হয় বা যদি তাদের ১লা আগস্ট থেকে ১ মাসের সময় দেওয়া হবে ইনক্লুশন ডিভিশনের জন্য, তার মধ্যে না পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে কি ৭৩ লক্ষ ভোটারের নাম বাদ যাবে যাদের নাম ২৪শে জুন যেদিন এই এসআইআর শুরু হয়েছিল সেদিন ছিল ভোটার তালিকায়? বেশ, অ্যাসিড হামলায় অন্যতম দ্রুত দোষী সাব্যস্ত, স্ত্রীর উপর অ্যাসিড হামলা, ১৩ মাসের মাথায় দোষী সাব্যস্ত স্বামী। অ্যাসিড হামলা মামলায় দ্রুত মামলার নিষ্পত্তি আলিপুর আদালতের। গত বছরের জুন দক্ষিণ ২৪ পরগনার পূজালিতে স্ত্রীর উপর অ্যাসিড হামলা চালায় স্বামী। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। দ্রুত আদালতে চার্জশিট পেশ করা হয়। সোমবার মহিলার স্বামীকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। মেরেছিল আমাকে রাত্রিরে ডাকে, আমি কি হয়েছে বাইরে বার হয়নি, বলছে জানলা খোলো, খুড়াকির টাকা দেবো বলে কি হয়েছে, আমি জানলাটা খুলে দিই, সিটের ডিব্বা স্কুটি করে এসে তার উপরে মেরেই যাচ্ছে। এবার কি হয়েছে, স্কুটি নিয়ে পাইলে গেছে। দোষী তো সাব্যস্ত করেছে আপনার স্বামীকে, মানে ঠিকঠাক তদন্ত করেছে পুলিশ? হ্যাঁ করেছে। হ্যাঁ, আমি এদের বুঝি যে আমার লাইফ সাজা হোক, আমি এটাই যে আমাকে মারধর অনেক অত্যাচার করেছে, যে যাবজ্জীবন ওর জেল হোক। পুলিশ ২ মাসের মধ্যে চার্জশিট পেশ করে। চার্জ গঠনের ১০ মাস ১১ দিনের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া। অন্যতম দ্রুততম অ্যাসিড অ্যাটাকের মামলায় সাজা ঘোষণা। ২০১৩ সালে তো আপনারা জানেন অন্তর্ভুক্তি হয় অ্যাসিড অ্যাটাকের ইন্ডিয়ান পিনাল কোডের ভেতরে। এখানে ১২ জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে দেওয়া হয় এবং ২ জন সাক্ষী ডিফেন্স উইটনেসের তরফ থেকে দেওয়া হয়। আদালতের অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এতে বিচার ব্যবস্থার প্রতি প্রচুর ভিকটিমের আস্থা বাড়বে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোষী যাতে সর্বোচ্চ সাজা পান তার জন্য আবেদন রাখবো আদালতের কাছে। সুপ্রিম কোর্টও এসএসসি নিয়োগ বিধি বহাল রাখলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন ভর্ৎসনাও করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। বলে সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের পর এবার সুপ্রিম কোর্ট। বহাল রইল ২০২৫ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুবিধা পেলে ক্ষতি কি?
তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শীর্ষ আদালত জানতে চায় মামলাকারীর নাম কি মেরিট লিস্টে ছিল? তখন তার আইনজীবী বলেন না। সুপ্রিম কোর্ট বলে এই নিয়োগ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের কড়া বার্তা, এতক্ষণ শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা হস্তক্ষেপ করবে না। যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসির মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে যখন হচ্ছিল না, তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো। তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে এটা সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যাম্বলিং। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি আদালত। দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারেন সেই আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য। অন্যদিকে বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে যে 4টি আর্জি দায়ের করা হয়েছিল সবকটি খারিজ করে দেয়। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, কিন্তু ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মুম্বাই বিস্ফোরণে বেকসুর খালাস 12 দোষী, নিম্ন আদালতে দোষী, উচ্চ আদালতে বেকসুর। 2006 মুম্বাই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ, দোষী সাব্যস্ত 12 জনকে বেকসুর খালাস করা হয়েছে। 12 জনকে বেকসুর খালাস বোম্বে হাইকোর্টের। 2015 12 জনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত, যার মধ্যে 5 জনের ফাঁসি এবং 7 জনের যাবজ্জীবন সাজা হয়। আর এই রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে যান দোষীরা। প্রমাণের অভাবে বেকসুর খালাস পর্যবেক্ষণ বিচারপতি। 19 বছর পর বেকসুর খালাস দোষীরা। 2006 মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে প্রাণ যায় 189 জনের। जहां आज इन लोगों का एक्विटल मिला है, हम लोगों को बहुत खुशी है, फैमिलीज को भी खुशी है। वही कहीं ना कहीं हमारे दिल में विक्टिम्स की फैमिली के लिए, विक्टिम्स के लिए ये दर्द है कि जो मेन कल्प्रेंट्स है, जिन लोगों ने ये ब्लास्ट करवाया था, जो मास्टर माइंड्स थे, वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं। और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है, जो पूरा ब्लास्ट था, इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए था। 19 साल हो गए, तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे? इसके पीछे किसका हाथ है जो हमारे ये निर्णय आज हमको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे हैं? करने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार, कर रही है, न्यायालय कर रही है। तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है। सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी लोग को। চন্দননগরের রুশ চর ভিক্টোরিয়া এখন রাশিয়ায়। রুশ চর মামলায় চাঞ্চল্যকর তথ্য, দেশ ছেড়ে পালিয়েছেন ভিক্টোরিয়া বসু। দিল্লি থেকে বিহার, নেপাল হয়ে দুবাই, দুবাই থেকে সোজা রাশিয়ায় ভিক্টোরিয়া। সোমবার সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানায় কেন্দ্র। কি করে পালালেন ভিক্টোরিয়া? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। কেন্দ্রের দেওয়া তথ্য নিশ্চিত করতে নির্দেশ আদালতের। 1 সপ্তাহ পর ফের শুনানি। ভিক্টোরিয়ার বিরুদ্ধে ভারতবর্ষে কোনো ক্রিমিনাল কেসও নেই, সেক্ষেত্রে বন্দি প্রত্যর্পণের কোনো ব্যাপারও নেই। সুপ্রিম কোর্টের অর্ডার দেশের বাইরে অ্যাপ্লিকেবল নয়।
সুতরাং এখন আমার এটাতে মনে হচ্ছে যে একমাত্র যদি সদিচ্ছা বা শত প্রচেষ্টা তাদের উপরে এই ব্যাপারটাকে ছেড়ে দিতে হবে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি রাশিয়ার অথরিটিসকে বলে বুঝিয়ে যদি তাদেরকে আনতে পারেন বা অন্তত যদি বাচ্চাটাকে আনতে পারেন।